নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন সন্তু সাধুখার কলমে একটি দুর্দান্ত রহস্য গল্প, মুকুট রহস্য। গল্প পাঠে বাক্যবাগীশ। সোমনাথের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, ওসির ভূমিকায় মৃন্ময় মান্না, রায়বাবুর ভূমিকায় জয় ভট্টাচার্য, রমা ও রত্নার ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, রতনের ভূমিকায় সুদীপ্ত সরকার, পটলার ভূমিকায় জয় দাস, সুখদেববাবুর ভূমিকায় রিতম, দেবুর ভূমিকায় দিগন্ত ও রিয়ার ভূমিকায় আয়ুষী ব্যানার্জি। আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী। পোস্টার ডিজাইন স্ক্রিবলিং মাইন্ড থেকে শ্রাবণ্য। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন সন্তু সাধুখার কলমে, মুকুট রহস্য। সোমনাথ ঘুম থেকে উঠেই শুনতে পেল মা কী সব চিৎকার করে বলছে। যদিও এটা রোজই শুনে শুনে অভ্যস্ত, তবুও আজ যেন একটু বেশি মনে হচ্ছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সোমনাথ মুখ ধুয়ে চায়ের টেবিলে বসতেই রোজের মতো মা রমাদেবী বলে উঠল, বলি তোর কি কাজকর্ম নেই? বেলা 9টা অবধি ঘুমোবি, তারপর চা খেয়ে কী সব ছাইপাশ লোকের হারানো জিনিস, খুনোখুনি এইসব নিয়ে গোয়েন্দাগিরি করবি? বলি বয়স তো হচ্ছে, একটা কাজকর্ম দেখতে হবে তো, বাড়িতে বউ আনতে হবে তো, নাকি আমি এই বুড়ো বয়সেও তোমাদের বাপ বেটাকে সেবা করে যাব? সোমনাথ জানে এখন কথা বললেই বিপদ, কারণ পাশেই বাবা জগদীশবাবু বসে আছেন। এই বয়সেও সংসারটা একাই চালিয়ে যাচ্ছেন। সামান্য একটা প্রাইভেট কোম্পানিতে কতই বা বেতন পায়। যাই হোক, এবার একটা কাজ দরকার, এটা সোমনাথ নিজেও ভাবতে থাকে। ও হ্যাঁ, এদের পরিচয়গুলো এবার দিয়ে দিই। সোমনাথ জগদীশবাবু আর রমাদেবীর একমাত্র ছেলে। গত 2 বছর হলো ইতিহাসে মাস্টার্স কমপ্লিট করেছে। চাকরির চেষ্টা যে করেনি এটা বলা অন্যায় হবে, তবে সোমনাথের ইচ্ছে ব্যোমকেশ বক্সী না হলেও একজন ছোটোখাটো গোয়েন্দা হওয়া। এই 2 বছরে 3টে চুরির কেস ধরতে ও একটা 6 বছরের ছেলেকে উদ্ধার করতে পুলিশকে সাহায্য করেছে সে। ইদানিং সোমনাথের বেশ নামডাক হচ্ছে। হঠাৎ টেবিলে থাকা সোমনাথের মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে দেখল ওসি সাগর দাসের ফোন। ফোনটা ধরতেই ওপার থেকে ভেসে এলো, সোমনাথ বাবু, আপনি যত তাড়াতাড়ি পারেন আমার ভবানীপুরের বাড়িতে একটু দেখা করুন। একটা ইমার্জেন্সি কেস, যার জন্য আমরা আপনার সাহায্য চাই। আমি এক্ষুনি আসছি স্যার। কাপে অর্ধেক চা রেখেই জামাটা হাতে নিয়ে এক ছুটে দরজার বাইরে। রমাদেবী পেছন থেকে বললেন, নাও, আবার বুঝি একটা ছাইপাশ গোয়েন্দাগিরির কাজ জুটেছে। আমাকে যদি একটু শান্তিতে থাকতে দিত। বেলা 10টায় সোমনাথ ওসি সাগর দাসের বাড়িতে উপস্থিত হলো। ওসি সাগর দাস সোমনাথকে বসতে বলে কাজের মাসিকে চা আনতে বললেন। হ্যাঁ স্যার, এবার বলুন ইমার্জেন্সি কেসটা কি? দেখুন সোমনাথবাবু, আমাদের এই কলকাতার রায়বাড়ির নাম নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ শুনেছি, কিন্তু রায়বাড়িতে আবার কি হলো স্যার? ওই রায়বাড়ির এত নাম ডাক কেন জানেন কি? কি আছে যার জন্য এই রায়বাড়ির এত সুনাম? না স্যার। তবে মন দিয়ে শুনুন। রায়বাড়ির কর্তা ভবতোষ রায় তখনকার যুগের বিশাল সম্পত্তির মালিক ছিলেন, অনেক প্রজা বসেছিলেন। তো উনি একবার ত্রিপুরায় গিয়েছিলেন বিশেষ এক কাজে। তো ত্রিপুরার রাজা সনৎ ভট্টাচার্য তখন বেশ সমস্যায় ছিলেন, তার অনেক অর্থের প্রয়োজন ছিল। সনৎবাবুর একটা মহামূল্যবান মুকুট ছিল, যাতে একটা অতি দুর্লভ মূল্যবান হিরে বসানো ছিল। এছাড়াও চুনি পান্না আরও মূল্যবান ধাতু ওর মধ্যে ছিল। এখনকার বাজারে ওই মুকুটের মূল্য নয় করে তো 70 কোটি ছাড়িয়ে যাবে। বলেন কি স্যার? হ্যাঁ, তা যাই হোক, তখনকার দিনে ভবতোষবাবু ওই মুকুটটা 700 টাকা মূল্যে সনৎবাবুর থেকে কিনে নেন। তো সেই মুকুট তো দীর্ঘ 145 বছর কলকাতার রায়বাড়িতে ছিল।
এই মহামূল্যবান মুকুটটার জন্যই রায়বাড়ির এত নাম ডাক। বুঝলাম। এবার আপনার ইমার্জেন্সি কেসটা বলুন স্যার। বলছি ব্যাপারটা হলো কি, গত পরশু রাতে ভবতোষবাবুর নাতির নাতি কমল রায়ের ঘরে থাকা সেই মহামূল্যবান মুকুটটা হঠাৎই উধাও হয়ে গেছে। আমাকে গতকাল সকাল 7টার সময় কমল রায় মহাশয় ঘটনাটা জানান। আমি গতকালই ওপরের মহলে ফোন করে ব্যাপারটা জানিয়ে দিয়েছি। সেখান থেকে এই কেসটার দায়িত্ব আমাকেই দেওয়া হয়েছে। তাই বলছিলাম কি, আপনি তো এর আগেও 6 বছরের বাচ্চাটাকে উদ্ধার করতে আমাকে খুব সুন্দরভাবে সাহায্য করেছিলেন। তাই আমি চাই এই কেসটার ব্যাপারেও আপনি আমাকে একটু সাহায্য করুন। স্যার, আমি নিশ্চয়ই আপনাকে এই ব্যাপারে আমার যথাসাধ্য সাহায্য করব। তবে তার আগে এখনকার রায়বাড়ির সমস্ত সদস্যদের পরিচয় আমাকে জানাতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। এই রায়বাড়ির বর্তমান কর্তা হলেন ভবতোষবাবুর নাতির নাতি কমল রায় মহাশয়। ওনার 3 ছেলে ও 1 মেয়ে। এছাড়া কমলবাবুর একটি ভাই আছেন, তার নাম সুখদেব রায়। তো এই সুখদেব রায় অবিবাহিত, মাঝে মাঝে রায়বাড়িতে আসেন। শুনেছি উনি নাকি দার্জিলিংয়ে থাকেন। কমল রায়ের 3 ছেলেই বিবাহিত, সুবীর রায়, সুবল রায় এবং স্বপন রায়। সুবীর রায়ের স্ত্রী রত্না দেবী, ওনার একটা 18 বছরের ছেলে আছে, তার নাম দেবু রায়, সে দ্বাদশ শ্রেণীর ছাত্র। সুবল রায়ের স্ত্রী টিঙ্কু দেবী, ওনারও 1 ছেলে 1 মেয়ে। ছেলে তন্ময় ক্লাস 8-এ পড়ে, আর মেয়ে শান্তনা 5ম শ্রেণীর ছাত্রী। আর স্বপন রায়ের স্ত্রী রিয়া রায়, ওনার পায়েল নামে একটি 2 বছরের মেয়ে আছে। ও হ্যাঁ, এই স্বপন রায়ের এক শ্যালক তার দিদির কাছেই থাকে, তার নাম রতন। কমলবাবুর একমাত্র মেয়ে সুপ্রিয়া দেবী বিবাহিত, উনি টালিগঞ্জে শ্বশুরবাড়িতে থাকেন। স্যার, আপনাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। হ্যাঁ, বলুন। বলছিলাম কি, আপনাকে রায়বাড়ির এত খবর কে দিলেন? না মানে এই রায়বাড়ির আসলে সব খবরই আমার জানা। মানে আপনি কি নিয়মিত রায়বাড়িতে যান নাকি? না মানে ঠিক তেমন না। তাহলে ব্যাপারটা বলি শুন। আমার ঠাকুরদা এবং আমার বাবা তো দুজনেই পুলিশ অফিসার ছিলেন, আর আমিও পুলিশ অফিসার। এই সূত্রেই আর কি রায়বাড়ির সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। ও, বুঝলাম। এই বলছিলাম, এই তাহলে মুকুটটা বার করতে পারবেন তো সোমনাথবাবু? দেখা যাক। ও হ্যাঁ, চুরিটা ঠিক কখন হয়েছে বললেন? কমলবাবু তো বললেন গত পরশু রাত থেকে মুকুটটাকে আর দেখতে পাচ্ছেন না। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন আসি। কাল সকাল 8টার সময় আমরা রায়বাড়িতে যাব। ওদের সবার সঙ্গে একটু কথা বলতে হবে। ঠিক আছে। তা বলছিলাম কি, এই আপনার অ্যাসিস্ট্যান্ট পটলাকে এবারও নিয়ে যাচ্ছেন তো? হ্যাঁ, পটলা অবশ্যই যাবে। ঠিক আছে, তাহলে কাল সকাল 8টায় SSKM হাসপাতালের গেটের সামনেই আমরা আপনাদের জন্য অপেক্ষা করব। ঠিক আছে, তাহলে আজ আসি। সাগরবাবুর বাড়ি থেকে বেরিয়েই সোমনাথ ফোন করল পটলাকে। পটলা হলো সোমনাথের বন্ধু অনন্ত ভৌমিকের ভাই, পটল কুমার ভৌমিক। বছর 18-র এই ছেলেটি বেশ কৌতূহলী, আগ্রহী, তাই সোমনাথ তাকে এই গোয়েন্দা কাজে সহকারী হিসেবে কাজে লাগিয়েছে। শোন, তুই আজ দুপুরে আমার বাড়িতে চলে আসবি। হ্যাঁ, ওখানেই সব বলবো। আবার বিকেলে আমাকে একটু বেরোতে হবে। ও হ্যাঁ, মার ঘরে দরজা দেওয়া থাকবে, সাবধানে আসবি, মা যেন তোকে না দেখতে পায়। সে ঠিক আছে, কিন্তু বিকেলে আবার কোথায় যাবে তুমি? দুপুরে আয়, সব বলবো। এখন রাখছি। কলটা কেটে দিয়ে সোমনাথ ভাবতে লাগলো, বাড়ির এত সদস্যদের চোখে ধুলো দিয়ে বাইরের কেউ মুকুটটা নেবে কি করে। হঠাৎ বাস এসে যাওয়ায় বাসে উঠে পড়ল সে। পটলা ঠিক দুপুর 2টোয় সোমনাথের বাড়িতে এসে হাজির হলো। সোমনাথ পটলাকে নিয়ে সোজা ছাদে চলে গেল, না হলে রমা দেবীর কাছে বকুনি মিস যেত না। সোমনাথ বলতে শুরু করলো, কলকাতার রায়বাড়ি থেকে একটা মহামূল্যবান মুকুট উধাও হয়ে গিয়েছে, সেটাই আমাদের উদ্ধার করতে হবে। কি বুঝলি পটলা? আর সে কাজ তো তোমার, আমি তো শুধু তোমার চোর ধরার কায়দাটা দেখবো আর উপভোগ করবো। কি?
না রে, তোরও অনেক কাজ আছে। যাই হোক, কাল সকাল 8টায় আমাদের SSKM হাসপাতালে গেটের সামনে যেতে হবে, তারপর ওখান থেকে রায়বাড়ি। তাই তুই সকাল 7টায় বেহালা এসে দাঁড়াবি, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু তুমি বিকেলে যাচ্ছটা কোথায়? সেটা তোকে পরে বলবো। পটলা জানে সোমনাথদা পরে বলবে বলছে মানে জোর করা বেকার। যাই হোক, পটলা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। পটলা চলে যাবার পর সোমনাথ জামাটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। এখন সে রায়বাড়ি যাবে। বিকেল 5টায় রায়বাড়ির গেটের সামনে এসে দূর থেকে দেখতে লাগলো কোনো রহস্য পাওয়া যায় কি। হঠাৎ সোমনাথ দেখল ওসি সাগর দাস সাদা পোশাকে রায়বাড়ির গেটের ভিতর ঢুকল। এবার সোমনাথ ওসিকে ফোন করলো। কলটা রিসিভ করে হ্যালো বলতেই, হ্যাঁ স্যার, বলছি আপনি এখন কোথায় আছেন? আমি থানাতেই আছি ডিউটিতে। কেন, কিছু বলবেন? না মানে ঠিক আছে স্যার, তাহলে কাল সকাল 8টায় দেখা হচ্ছে, রাখছি। হ্যাঁ। পরদিন সকালে ওসি, এসআই দীপকবাবু, সোমনাথ আর পটলা রায়বাড়িতে উপস্থিত হলো। রায়বাবু, ইনি হলেন সোমনাথবাবু। আপনার ওই মুকুটটা অনুসন্ধানের জন্য এনাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। ইনি একজন ডিটেকটিভ। আর সোমনাথবাবু, ইনি হলেন রায়বাবু, মানে কমল রায় মহাশয়। আচ্ছা, আপনার এ ব্যাপারে কি কাউকে সন্দেহ হয়? সবাই তো আমার আপন লোক, কাকে সন্দেহ করব? তবুও যদি আপনার কাউকে সন্দেহ হয় বলতে পারেন। দেখুন, আমার ভাই সুখদেব গত পরশু এসেছিল, কালকেও চলে গিয়েছে। ওর বরাবরই ওই মুকুটটির ওপর একটা লোভ আছে। আর আমার ছোট ছেলে স্বপনের শ্যালক রতন ছেলেটাকে আমি ঠিক বিশ্বাস করি না। আচ্ছা, মুকুটটা কোথায় ছিল আমাদের একটু দেখাবেন, চলুন। চলুন। একটা সুসজ্জিত ঘরের একেবারে দক্ষিণ কোণে একটা আলমারিতে সেই মূল্যবান মুকুটটি রাখা ছিল। পরপর 3টে তালা খুললে তবেই সেই মুকুটের কাছে যাওয়া যাবে। সবার মাথায় একটাই চিন্তা, এই রকম একটা জায়গা থেকে কিভাবে মুকুটটি উধাও হলো। আশ্চর্য এই যে একটা তালাও ভাঙা নেই। আচ্ছা রায়বাবু, এই আলমারির চাবি কার কাছে থাকে? চাবি আমার কাছেই থাকে। আমার কোমরে একটা লাল ঘুমসি আছে, তার সঙ্গেই চাবির গোছাটি আমার থাকে। কিন্তু আপনি যখন আলমারি খুললেন তখন তো চাবি আপনার হাতেই ছিল। আসলে আমি জানতাম আপনারা মুকুটটি কোথায় থাকে দেখতে চাইবেন, বা আমি আপনাদেরকে মুকুট থাকার জায়গাটা দেখাবো, তাই আগে থেকেই সেটা খুলে হাতে রেখেছিলাম। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এবার চাবির গোছাটা বড় আমার হাতে দিন তো। সোমনাথ চাবির গোছাটি হাতে নিয়ে ভালো করে দেখতে লাগলো। তারপর একটা চাবি একেবারে চোখের কাছে নিয়ে গিয়ে কিছুক্ষণ দেখে একটা মুচকি হাসি হেসে চাবির গোছাটি রায়বাবুকে ফিরিয়ে দিলেন। সোমনাথবাবু, কিছু হদিশ পেলেন? বিষয়টা যথেষ্ট জটিল স্যার। এখন এই বাড়ির সবার সাথে একে একে কথা বলতে হবে। আজ তো অনেকটাই বেলা হয়েছে, আজকে আমরা বিদায় নেব। রায়বাবু, আমরা আবার কাল সকালে আপনার বাড়িতে আসব। সবাইকে কাল বাড়িতে একটু থাকতে বলবেন এবং বাড়ির সবার সাথে যাতে কথা বলতে পারি তার একটা ব্যবস্থা করবেন। কিন্তু আমার মুকুটটি ফিরে পাবো তো সোমনাথবাবু? আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনার মুকুটটা খুঁজে পেতে। অনেক অনেক ধন্যবাদ সোমনাথবাবু। স্যার, আপনি কি এখন থানায় যাবেন? হ্যাঁ, আমাকে একটু থানায় যেতে হবে বই কি। বেশ, আপনি তাহলে থানায় যান, আমি আর পটলা এখন বাড়ি ফিরবো। কি বল পটলা? বাড়ি তো ফিরতেই হবে, কিন্তু আমার একটা কথা ছিল। হ্যাঁ, বলো বলো। বলছিলাম কি রায়বাবু, আপনার স্ত্রীকে কই দেখলাম না তো? না মানে উনি 3 বছর আগেই মারা গিয়েছেন। সোমনাথ লক্ষ্য করল রায় সাহেবের চোখে জল। ঠিক তখনই দরজার পাশ দিয়ে কেউ ছট করে চলে গেল। বিদ্যুৎ বেগে সোমনাথ ছুট দিল, তারপর আবার জায়গায় ফিরে এলো। আপনি এমনভাবে ছুটলেন কেন? কিছু একটা দেখে ছুটেছিলাম। যাই হোক, কাজ হয়ে গেছে, আমরা আবার আগামীকাল আসবো। আচ্ছা স্যার, আপনার কাউকে সন্দেহ হয় কি? আমার মনে হয় এটা সুখদেব বাবুর কাজ, কিন্তু প্রমাণ ছাড়া তো আর তাকে অ্যারেস্ট করতে পারবো না। তা আপনি ওই সুখদেব বাবুকে কেন টার্গেট করছেন? কারণ ওর এই মুকুটের প্রতি লোভ আছে। এটা এটা রায় সাহেবই আমাকে বলেছিলেন।
আচ্ছা, তাহলে কাল কিন্তু সুখদেব বাবু যেন উপস্থিত থাকেন। হ্যাঁ, রায় সাহেবকে আমি আগেই বলে দিয়েছি। তাহলে আমরা চললাম, কাল সকাল 8টার মধ্যেই আপনারা চলে আসবেন। ওকে? অবশ্যই। বাসে উঠে সোমনাথ পটলাকে জিজ্ঞেস করলো, কিরে পটলা, কি বুঝলি? আমার তো মনে হয় ওসি বাবুই ঠিক বলছেন। দাঁড়া, আগে সবার সাথে কথা বলি, তবে তো টার্গেট করব নাকি? হ্যাঁ, তা ঠিক বটে। পটলা বাড়িতে চলে গিয়েছে। সোমনাথ বিছানায় পা এলিয়ে বিষয়টা ভাবতে লাগলো। তারপর কি মনে করে গায়ে জামাটা গলিয়ে বাইরে বেরিয়ে গেল। সোমনাথ এখন একটা বিশেষ কাজে রায়বাড়িতে যাবে। বাস থেকে নেমে গেটের দারোয়ানকে কিছু জিজ্ঞাসা করে আবার বাসে উঠে পড়ল খিদিরপুরের উদ্দেশ্যে। খিদিরপুরে একটি চাবি তৈরির দোকানে কিছুক্ষণ কথা বলে আবার বাসে উঠল বাড়ির উদ্দেশ্যে। পরের দিন সকালে সোমনাথ পটলাকে নিয়ে রায়বাড়িতে উপস্থিত হল। ওসি ও তার সহকর্মীরা আসার পর একটা আলাদা ঘরে ওসি, পটলা আর সোমনাথ বসল সবার সাথে আলাদা আলাদাভাবে কথা বলার জন্য। প্রথমে এলেন সুখদেববাবু। সোমনাথ বসতে বলল, আচ্ছা সুখদেববাবু, এই মুকুট সম্পর্কে আপনার কিছু বলার আছে? দেখুন ওসি সাহেব, আমি একজন সন্ন্যাসী। সাংসারিক জীবন, টাকা পয়সা, সম্পদ এসবের ঊর্ধ্বে আমি। এসবের প্রতি আমার বিন্দুমাত্র লোভ নেই। তবে হ্যাঁ, এই মুকুটটি আমাদের রায়বাড়ির সম্মানের সঙ্গে বিশেষভাবে জড়িত। তাই জিনিসটি চুরি হয়ে যাওয়াতে সত্যি আমি খুবই ব্যথিত। বুঝলাম। আপনি বলছেন আপনি সাংস্কারিক জীবন থেকে অনেক দূরে আছেন, তাহলে আপনি এই রায়বাড়িতে আসেনি বা কেন? দেখুন সোমনাথবাবু, আমি যদিও সন্ন্যাসী, তবুও এখন পর্যন্ত রায়বাড়ির প্রতি আমার একটা টান থেকেই গেছে। তাই মাঝে মধ্যেই আমি রায়বাড়িতে আসি। তবে হ্যাঁ, একদিন আস্তে আস্তে আমি এই মায়াও ত্যাগ করতে সক্ষম হব। ঠিক আছে সুখদেববাবু, আপনি এখন আসতে পারেন। কিন্তু সোমনাথবাবু? সোমনাথ ওসিকে হাত দেখিয়ে বললেন, সুখদেববাবু, আপনি আসুন। এবার এলেন রায়বাবুর ছোট ছেলে স্বপনের শ্যালক রতন। বসুন রতনবাবু। ধন্যবাদ। আচ্ছা রতনবাবু, আপনি এখানে কতদিন আছেন? তা ধরুন প্রায় 1.5 বছর। তাহলে আপনি রায়বাড়ির মুকুট সম্পর্কে তো সবই জানেন। হ্যাঁ, জানি। এই মুকুটটি রায়বাড়ির সম্মানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, মুকুটটা চুরির ব্যাপারে আপনার কি কাউকে সন্দেহ হয়? দেখুন সোমনাথবাবু, এখানে সবাই নিজেদের লোক, কাকেই বা সন্দেহ করব বলুন? কিন্তু আচ্ছা ঠিক আছে রতনবাবু, আপনি এখন আসুন। এরপর একে একে রায়বাবুর 3 ছেলে ও তাদের স্ত্রীর সাথে সোমনাথরা আলাদা আলাদাভাবে কথা বলল। তারপর বাড়ির সমস্ত চাকরদেরকেও এক এক করে ডেকে জিজ্ঞাসা করা হলো, কিন্তু বিশেষ কিছু তথ্য পাওয়া গেল না। অবশেষে সোমনাথ ডাকল সুবীরবাবুর ছেলে দেবুকে। আচ্ছা, এই মুকুটটা চুরি গেছে, এতে তোমার কেমন মনে হচ্ছে? দেখুন স্যার, এই মুকুটটি আমাদের একমাত্র অবলম্বন। কিভাবে যে মুকুটটা চুরি হয়ে গেল, সত্যি কল্পনার অতীত। যদি মুকুটটা না পাওয়া যায় তাহলে তোমার কেমন লাগবে? সত্যি স্যার, খুবই খারাপ লাগবে। ঠিক আছে, তুমি এখন এসো। এরপর রায়বাড়ির সমস্ত সদস্যকে এক জায়গায় ডেকে পাঠানো হলো। সোমনাথবাবু, কিছু হদিশ পেলেন? দেখুন, এখনই আমি এই ব্যাপারে কিছু বলতে চাইছি না। তবে হ্যাঁ, এই মুকুটটি এই বাড়ির যে কেউ চুরি করেছে। বাইরের লোকের পক্ষে এই মুকুটটা রায়বাবুর কোমর থেকে চাবি সংগ্রহ করে খুলে চুরি করা অসম্ভব। এসব কি বলছেন? আমি ঠিকই বলছি রায়বাবু। আমি আপনার কাছে 72 ঘন্টা সময় চাইছি। ওই 72 ঘন্টার মধ্যে ওই মুকুট আমি আপনার হাতে এনে দেব, সাথে চোরকেও, কথা দিচ্ছি। তুমি কি সত্যি বুঝতে পেরেছো মুকুটটা আসলে কে চুরি করেছে? হ্যাঁ, তবে সেটা আজ নয়, প্রথম দিনেই আমি বুঝতে পেরেছিলাম। তবে বললেই তো আর হবে না যে ও চুরি করেছে। তার জন্য প্রমাণ লাগবে,
আর এটার জন্যই আমি 72 ঘন্টা সময় নিয়েছি। আশা করি এই সময়ের মধ্যেই প্রমাণ করে দিতে পারবো। হ্যাঁ, তা তা বলো আসল কে চোর? তুই বল দেখি, কাকে তোর সব থেকে বেশি সন্দেহ হচ্ছে? এই রে, সত্যি বলতে কি জানো দাদা, আমার সব কিছু মাথার উপর দিয়ে গেছে। তুমিই বলো। ধৈর্য ধর, আস্তে আস্তে সব বলবো। পটলাকে বাড়ি পাঠিয়ে দিয়ে সোমনাথ নিজেও বাড়ি ফিরল। তারপর স্নান খাওয়া সেরে একটু ঘুমিয়ে নিল। বিকেল 4টের সময় ঘুম থেকে উঠে সোমনাথ জামাটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। খিদিরপুর বাস থেকে নেমে অপেক্ষা করল রতনের জন্য। এই সময় রতন খিদিরপুরে আসে টিউশন পড়াতে। বিকেল 5টা বেজে গেল, কিন্তু রতনের পাত্তা নেই। 5:10 ওসি সোমনাথকে ফোন করে জানালেন, সর্বনাশ হয়ে গেছে সোমনাথবাবু। কি হয়েছে স্যার? রায়বাড়িতে রতনবাবু আজ দুপুর 3টের সময় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। রায়বাবু আমাকে একটু আগে ফোন করে ব্যাপারটা জানালেন। আমরা এখনই রায়বাড়ির দিকে রওনা দেবো। যত তাড়াতাড়ি পারেন আপনিও রায়বাড়িতে চলে আসুন প্লিজ। একে তো মুকুট চুরির কেসটা এখনো সমাধান করতে পারলাম না, তারপর আবার এই আত্মহত্যা। ও কি হলো? না, কিছু না, আমি এক্ষুনি আসছি স্যার। আপনারা রায়বাড়িতে আসুন। আর হ্যাঁ, বডি যেন কেউ হাত না দেয়, এটা একটু ওদের ফোন করে জানিয়ে দেবেন। হ্যাঁ, সে আমি বলে দিয়েছি। ওসি আসার 5 মিনিটের মধ্যেই সোমনাথ রায়বাড়িতে হাজির হলো। যে ঘরটিতে রতন থাকত, ওই ঘরেই আজ দুপুর 3টের সময় পাখার সাথে গলায় গামছা পেঁচিয়ে ঝুলছে রতন। ওসিবাবু আগেই জানিয়ে দেওয়ার জন্য বডিতে কেউ হাত দেয়নি। ওসি বডি নামানোর ব্যবস্থা করলেন। সোমনাথ লক্ষ্য করল মৃত রতনের গলায় একটা ছোট্ট পিনের দাগ। তাতে খুব সামান্য রক্ত জমাট বেঁধে আছে। সোমনাথ রতনের পকেটে হাত দিয়ে দেখল একটা কাগজের টুকরো। সকলের অজান্তেই সেই কাগজের টুকরোটি নিজের পকেটে রেখে দিল। রায়বাড়িতে একটা রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে, যদিও রতন রায়বাড়ির কেউ নয়। গাড়ি আসতে বডি গাড়িতে তুলে দেওয়া হলো ময়নাতদন্তের জন্য। সোমনাথ ওসিবাবুকে বললেন, এটা আত্মহত্যা নয় স্যার, এটা একটা পরিকল্পনা মাফিক খুন। এসব কি বলছেন আপনি সোমনাথবাবু? হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। দেখুন, রতনবাবুর গলায় একটা পিনের দাগ স্পষ্ট, সেখানে কিছুটা রক্ত জমে আছে। ওহ মাই গড, এবার বোধহয় আমার চাকরিটা যাবে। স্যার, আপনি উত্তেজিত হবেন না। ময়নাতদন্তের রিপোর্টটা আগে আসতে দিন, তারপর দেখছি কি করা যায়। পরের দিন সকালেই ময়নাতদন্তের রিপোর্ট পেলেন ওসিবাবু। তাতে পরিষ্কার লেখা, এটা আত্মহত্যা নয়, এটা একটা পরিকল্পিত খুন। জোর করে পিন বা সূঁচ জাতীয় কিছু গলায় প্রবেশ করিয়ে হত্যা করা হয়েছে। মৃত্যুর পর তাকে গামছা দিয়ে পাখার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। উপরমহল থেকে ওসিবাবুকে ডেকে পাঠানো হয়েছিল। তাকে মাত্র 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেই যে কোনো উপায়ে তাকে হত্যাকারীকে খুঁজে বার করতে হবে, না হলে তার চাকরিটাই খোয়াতে হতে পারে। ওসিবাবু প্রায় কাঁদো কাঁদো অবস্থায় সোমনাথকে সমস্ত কিছু জানালেন। সোমনাথ ওসিবাবুকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। তখন ঘড়িতে দুপুর 2:30। সোমনাথ সময় নষ্ট না করে ওসি ও 2জন সহকারীকে নিয়ে রায়বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পটলা এ ব্যাপারে কিছুই জানতে পারল না। প্রথমেই সোমনাথ ডাকল রতনের দিদি রিয়া রায়কে। আচ্ছা রিয়া ম্যাডাম, আপনার সাথে কি রতনবাবুর কিছু হয়েছিল? দেখুন সোমনাথবাবু, সত্যি বলছি, রতনের সাথে আমাদের কোনো ঝামেলাই হয়নি। অন্যদিনের মতো গতকালও রতন দুপুরের খাবার খেয়ে নিজের রুমে বিশ্রাম করতে গিয়েছিল। আপনারা জেনে অবাক হবেন, রতনবাবু আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। গলায় পিন জাতীয় কিছু প্রবেশ করিয়ে হত্যা করা হয়েছিল। তারপর তাকে গামছায় বেঁধে পাখার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এসব কি বলছেন সোমনাথবাবু? আমি গতকালই বুঝতে পেরেছিলাম, কিন্তু আপনাদের এই ব্যাপারে আমি কিছু বলতে চাইনি। শুধুমাত্র অপেক্ষা করছিলাম ময়না তদন্তের রিপোর্টের জন্য। আজ রিপোর্টে পরিষ্কার, এটা আত্মহত্যা নয়, এটা খুন। দেখুন সোমনাথবাবু, ময়না তদন্তের রিপোর্টে আমার মনে হয় কোনো সমস্যা আছে। আমি প্রথম থেকেই সন্দেহ করেছিলাম যে এই মুকুট রতনই নিয়েছে। তদন্তেও যে ধরা পড়বে এটাও বুঝতে পেরেছিল।
শাস্তি ও চক্ষুলজ্জার ভয়ে ও আত্মহত্যা করেছে। ইয়েস রায়বাবু, অপরাধী ঠিক এটাই প্রমাণ করতে চেয়েছিল। সেই জন্যই সে একদম পাকা খুনির মতন পরিকল্পিতভাবে এই হত্যাটা করেছে। আচ্ছা রায়বাবু, গতকাল কি সুখদেববাবু রায়বাড়িতে এসেছিলেন? না, সুখদেব গতকাল রায়বাড়িতে আসেনি। যিনি অপরাধমূলক কাজ করবেন তিনি কি সবার সামনে এসে করবেন? হয়তো এসেছিল রাতের অন্ধকারে, কাজ গুছিয়ে চলে গেছে। একদম। দেখুন ম্যাডাম, এভাবে কারোর দিকে আঙুল তুললেই হয় না, যথার্থ প্রমাণ চাই তার জন্য। অবশ্যই সোমনাথবাবু। তার জন্য তো আপনারা আছেন, আপনারাই এই প্রমাণটি করার চেষ্টা করুন। অপরাধী যাতে তাড়াতাড়ি ধরা পড়ে তার চেষ্টা তো আমরা চালাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন আসছি। ওসি বাবু চলুন। দেখুন সোমনাথবাবু, আমার হাতে আর 21 ঘন্টা সময় আছে। এর মধ্যে আপনি যেভাবেই হোক অপরাধীকে খুঁজে বার করুন প্লিজ, না হলে তো আমার চাকরিটাই যাবে। ভয় নেই ওসি বাবু, আপনার চাকরি যাবে না। অপরাধী কাল সকাল 10টার মধ্যে ধরা পড়বে, এই বিশ্বাসটুকু আপনি আমার ওপর রাখতে পারেন। রায় পরিবারের সামনে আমি কথাটা বলিনি, তার কারণ তাহলে অপরাধী নিরাপদ জায়গায় সরে যেতে চাইবে বা প্রমাণ লোপাটের জন্য আরও একটা হত্যা করে বসবে। আপনি নিশ্চিন্তে বাড়ি গিয়ে বিশ্রাম করুন। সোমনাথ বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে 1 গ্লাস জল খেয়ে বিছানায় শুয়ে পড়ল। ঘুম ভাঙল রাত্রি 9টায়। ঘুম থেকে উঠেই পটলাকে ফোন করলো। পটলা কল রিসিভ করতেই, কিরে পটলা, কি করছিস? এই একটু বই পড়ছিলাম। পড়া শেষ? হ্যাঁ। তুই আজ 11টা নাগাদ আমাদের বাড়িতে আসতে পারবি? হ্যাঁ, এত রাতে? হ্যাঁ। আজকে মনে হয় সাকসেসফুল কোনো কাজ হবে। তাহলে তুই বেহালার কালী মন্দিরের সামনে দাঁড়াবি। আমাদের বাড়িতে তুই এলে আর মা যদি তোকে দেখে যে আমি রাতে তোকে নিয়ে বেরোচ্ছি, তাহলে আমাদের দুজনেরই আর যাওয়া হবে না। তা অবশ্য ঠিক। সোমনাথ রাতের খাবার খেয়ে নিজেকে প্রস্তুত করে নিল আজকের অভিযানের জন্য। সাথে নিল একটা ভোজালি, একটা খেলনা বন্দুক, কিছুটা লঙ্কার গুঁড়ো। ব্যাস, এগুলোই সোমনাথের অস্ত্র। আর সাথে তো বিখ্যাত পটলা থাকছেই। সোমনাথের মা বাবা দুজনেই ঘুমিয়ে পড়লে রাত্রি 10:45 নাগাদ একটা কালো কোটে নিজেকে ঢেকে বেরিয়ে পড়ল রায়বাড়ির অভিযানে। বেহালা কালী মন্দির এসে 5 মিনিট দাঁড়াতেই পটলা চলে এলো। পটলাকে সাথে নিয়ে সোমনাথ একটা ট্যাক্সি করে রায়বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাত্রি তখন 11:40। ট্যাক্সির ভাড়া মিটিয়ে দুজনে এগিয়ে চলল রায়বাড়ির দিকে। রায়বাড়ির গেট থেকে বেশ কিছুটা দূরে একটা ঝোপের পিছনে দুজনে লুকিয়ে রইল। রাত্রি 12:40। হঠাৎ 3টে ছেলে বাইক নিয়ে রায়বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো। ভেতর থেকে একটি ছেলে কালো কাপড়ে নিজেকে মুড়ে বেরিয়ে এলো। তারপর এই 3 জনকে সাথে নিয়ে ভেতরে ঢুকে গেল। সোমনাথ আগেই পটলাকে বলে দিয়েছিল সমস্ত কিছু তার মোবাইল ফোনে ভিডিও করে রাখতে। পটলা পুরোটাই ভিডিও করে নিয়েছে, কিন্তু কারুর মুখ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, কারণ সবার মুখই কালো কাপড়ে ঢাকা। ওরা ভেতরে যাওয়ার সময় বেখেয়ালে গেটটি বন্ধ করতে ভুলে গিয়েছিল। সোমনাথ দ্রুত বেগে পটলাকে সাথে নিয়ে রায়বাড়ির ভেতরে ঢুকে গেল। আস্তে আস্তে ওদের পিছন পিছন এগোতে লাগলো। বড় হলঘরটি পেরোতেই পরিষ্কার আলোর সামনে এসে দাঁড়ালো। কি মনে করে ওরা প্রত্যেকেই নিজের মুখের কাপড় সরিয়ে ঘাম মুছতে লাগলো। এদিকে পটলার মোবাইলের সমস্ত কিছু ধরা পড়ছে। পটলা ও সোমনাথ আরও কাছে এগিয়ে একটা পিলারের আড়ালে দাঁড়ালো। এখন ওদের কথা পরিষ্কার শোনা যাচ্ছে। ভেতরের ছেলেটিকে বাইরে থেকে আসা 3 জনের একজন জিজ্ঞাসা করল, কিরে, খুনের ব্যাপারে কি কেউ কিছু বুঝতে পেরেছে? না, প্রথমে কেউ কিছু বুঝতে পারেনি, কিন্তু ময়না তদন্তের রিপোর্টে পরিষ্কার এটা হত্যা। আমরা যে প্ল্যানটা করেছিলাম যে রতন নিজেই মুকুটটা চুরি করেছে কিন্তু ধরা পড়ার ভয়ে নিজেই আত্মহত্যা করেছে, এই প্ল্যানটা কিন্তু কাজে এলো না। পুলিশ এবং সোমনাথবাবু দুজনেই কিন্তু খুনিকে ধরার চেষ্টা করবে। আমরা 3 জনে যেহেতু খুনটা করেছি, তাই যে কোনো সময় আমরা ওদের জালে জড়িয়ে পড়তে পারি। তার থেকে চল
মুকুটটা যেখানটায় ছিল সেখানটাতেই আবার রেখে আসি। মুকুটটা ফিরে পেলে কেসটা অতটা জোরদার হবে না। আর তাছাড়া আমরা কোনটা করেছি ওদের কাছে তার কি কোনো প্রমাণ আছে? তাই দেখবি সমস্ত কিছু ধামাচাপা পড়ে যাবে। কিছুক্ষণ পর ভেতরের ছেলেটি হাতে করে সেই মহামূল্যবান মুকুটটি নিয়ে বেরিয়ে এলো। পটলা ও সোমনাথ ওদের পিছন পিছন খুব সাবধানে এগিয়ে চলল। পটলার মোবাইলে কিন্তু সমস্ত কিছু লোড হচ্ছে। ভেতরের ছেলেটি খুব সাবধানে রায়বাবুর ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে গেল। মিনিট 3 পরই আস্তে আস্তে বেরিয়ে এলো। বাকিরা তাকে জিজ্ঞেস করল মুকুটটি আলমারির ঠিক জায়গায় রেখেছে কিনা। ভেতরের ছেলেটি হ্যাঁ বলল। সঙ্গে সঙ্গে সোমনাথ ও পটলা খুব দ্রুত বেগে বাইরে বেরিয়ে এলো। তারপর রায়বাড়ির গেটের বেশ কিছুটা দূরে সেই ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। 10 মিনিট পর 4টে ছেলে গেটের সামনে এলো। 3 জন বাইক করে চলে গেল, আর ভেতরের ছেলেটি গেটের চাবি দিয়ে বাড়ির ভেতর চলে গেল। অপারেশন সাকসেসফুল। ভোজালি, লঙ্কার গুঁড়ো বা খেলনার বন্দুক কিছুই কাজে এলো না। তবে পটলার মোবাইলটা ভীষণ কাজে লেগেছে। ঝোপ থেকে বেরিয়ে পটলা ও সোমনাথ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আগামীকাল সকালেই সমস্ত কিছু সবার সামনে পরিষ্কার হয়ে যাবে। ভোর 5টার সময় সোমনাথবাবু ঘুম থেকে উঠেই ওসিকে ফোন করলেন। ওসি কল রিসিভ করতেই, হ্যালো, এই যাত্রায় আপনাকে আর চাকরিটা খোয়াতে হচ্ছে না। মানে মানে সত্যি বলছেন আপনি? আহা, চোখে জল এনে দিলেন। হ্যাঁ, সত্যিই বলছি। এবার আপনি একটু মন দিয়ে শুনুন। হ্যাঁ, বলুন সোমনাথ বাবু। আপনি এখনই যত তাড়াতাড়ি পারেন রায়বাড়িতে পৌঁছবেন, রায়বাবুর ঘুম ভাঙার আগেই। সাথে করে একটা তালা নিয়ে যাবেন। আপনি গিয়ে রায়বাবুকে ডাকবেন। তারপর রায়বাবু ঘর থেকে বেরোলেই ওনার ঘরটা সিল করে দেবেন। তারপর রায়বাবু আর আপনি বসার ঘরে আমার জন্য অপেক্ষা করবেন। আর রায়বাড়ির কোনো সদস্যকে আজকে গেটের বাইরে যাওয়ার অনুমতি দেবেন না। আর একটা কাজ করবেন, রায়বাড়ির গেটের কাছাকাছি কোনো জায়গায় সাদা পোশাকে অন্তত 5 জন পুলিশ বাহিনী মজুদ রাখবেন। বাকি কথা আমি আর পটলা গিয়েই বলবো। আমরা আজ 8:30 নাগাদ রায়বাড়িতে পৌঁছবো। সোমনাথ এবার পটলাকে ফোন করল। 2-3 বার রিং হওয়ার পর ঘুম চোখে পটলা ফোন রিসিভ করল। কি রে পটলা, এখনো পড়ে পড়ে ঘুমোবি? তাঁতি রোড রেডি হয় নে, আমাদের একটু পরেই রায়বাড়িতে যেতে হবে। ওহো, তাই তো। হ্যাঁ সোমনাথ দা, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। 8টার মধ্যে আমি বেহালা কালী মন্দিরের সামনে পৌঁছে যাবো। পটলার এখনই রেডি হয়ে নিচ্ছি মানে ঝাড়া 2 ঘন্টা। সোমনাথ রেডি হয়ে বেহালা কালী মন্দিরের সামনে পটলার জন্য অপেক্ষা করতে লাগলো। 8টার মধ্যেই পটলা বেহালা কালী মন্দিরে এসে হাজির হলো। তারপর পটলাকে সাথে নিয়ে সোমনাথ প্রথমে চাবিওয়ালার কাছে গেল। তারপর ওনাকেও সাথে নিয়ে রায়বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গেটের দারোয়ান আজও কাজে আসেনি। সোমনাথ ও পটলা রায়বাড়ি উপস্থিত হতেই ওসি ছুটে এলেন। তারপর সোমনাথ সবার উদ্দেশ্যে বলল, আপনারা দেখছি সুখদেববাবু বাদে সকল সদস্য এখানে উপস্থিত আছেন। বাহ, খুব ভালো। দেখুন, প্রথম যেদিন ওসি বাবু আমাকে মুকুট চুরির ব্যাপারটা বললেন, ওই দিনই আমি ওসি বাবুকেই সন্দেহ করেছিলাম। উনি রায়বাড়ি সম্পর্কে এত কিছু কি করে জানলেন, এটা আমার একটা সন্দেহ ছিল। দ্বিতীয়ত, সেদিন বিকেলেই উনি রায়বাড়িতে এসেছিলেন, কিন্তু আমাকে উনি বললেন উনি থানাতে আছেন। এই মিথ্যে কথাটা বলার জন্যই ওনার উপর আমার সন্দেহটা বেড়ে গেল। কিন্তু পরে তদন্ত করে দেখেছি উনি সুখদেববাবুকে সন্দেহ করছিলেন এবং চোরকে উনি নিজে আমার সাহায্য ছাড়াই ধরতে চেয়েছিলেন। এই জন্যই উনি আমাকে মিথ্যে কথা বলেছিলেন। কি ওসি বাবু, ঠিক তো? সরি সোমনাথ বাবু, আপনি একদমই ঠিক ধরেছেন। ওহো, তো সেদিন বিকেলে তুমি রায়বাড়িতে এসেছিলে? হ্যাঁ, এবার আসছি সুখদেববাবু প্রসঙ্গে। উনি একজন সন্ন্যাসী, সংসার ত্যাগী মানুষ। তবু ওনার ওপর আমার কিছুটা সন্দেহ ছিল, কিন্তু চাবির ব্যাপারটা জানার পর থেকেই ওনার ওপর থেকে আমার সন্দেহ উঠে যায়। বুঝলাম। দেখুন, মুকুট চুরির পর প্রথম দিন এসেই আমি বুঝতে পেরেছিলাম 3খানা তালা ভেঙে ঘরের ভেতরেই আলমারি থেকে মুকুটটা বাইরে লোকের পক্ষে চুরি করা সম্ভব নয়। একদম ঠিক। প্রথম দিন রায়বাড়িতে এসেই
আমি দরজার সামনে দিয়ে একজনকে সরে যেতে দেখেছিলাম এবং ছুটে গিয়ে পেছনটা দেখেই তাকে আমি চিনতে পেরেছিলাম। আপনাদের নিশ্চয়ই এটা মনে আছে। যাক, তারপর আলমারির চাবিটা হাতে নিয়ে চোখের সামনে এনেই সন্দেহ হয় তাতে সাবান জাতীয় কিছু লেগে আছে, তাই ভালো করে দেখছিলাম। আসলে আমি ওর গন্ধটা শুকছিলাম। গন্ধ শুকে আমি বুঝতে পেরেছিলাম সাবানে এই চাবিগুলোর ছোপ তোলা হয়েছিল নতুন চাবি বানানোর জন্য। সেই জন্যই আমি ওই সময় একটু মুচকি হাসছিলাম। বাহ, ব্রিলিয়ান্ট। তারপর বলুন। তারপর আমি আবার সেদিন বিকেলেই গেটে দারোয়ানের কাছে আসি। ওনার কাছে জানতে পারি কাছাকাছি খিদিরপুরে একটা চাবিওয়ালা বসে। প্রথমে চাবিওয়ালা কিছুই বলতে চায়নি, তারপর আমি একটু ভয় দেখাতেই সে গড় গড় করে সব বলে দেয়। এই বলে সোমনাথ চাবিওয়ালাকে ডাক দিল এবং সমস্ত ঘটনা বলতে বলল। আগে 18-20 বছরের স্কুলে ড্রেস পরে 4টে ছেলে নতুন চাবি করে দেওয়ার জন্য একটা সাবানে কতগুলো চাবির ছাপ নিয়ে আমার কাছে এসেছিল। প্রথমে আমি রাজি হইনি, কিন্তু তারপর আমাকে বন্দুক দেখে ভয় দেখানো হয়। যদি চাবিগুলো আমি না করে দিই তাহলে আমাকে মেরেই ফেলবে। সেই ভয়ে আমি চাবিগুলো বানিয়ে দিয়েছি স্যার। এরপর আমি ভাবতে থাকি 18-20 বছরের স্কুলের কোনো ছেলে রায়বাড়িতে আছে কিনা। সঙ্গে সঙ্গে আমার মাথায় চলে আসে সেই দিন দরজার বাইরে ছুটে যাওয়া ছেলেটার কথা। আমি চাবিওয়ালাকে ফেসবুক থেকে দেবুর ছবিটা দেখাতেই চাবিওয়ালা সঙ্গে সঙ্গে চিনতে পারে। তখনই বুঝতে পারি ওর সাথে আরও 3টে ছেলে স্কুল ড্রেস পরা, মানে ওরই সহপাঠী। আর চাবিগুলোর ছাপটা যখন রায়বাবু ঘুমিয়েছিলেন, দেবু তখন কৌশলে এটা তুলে নিয়ে থাকবে। কি বলো দেবু? দেবুর মুখ পুরো শুকিয়ে গেছে। এদিকে অপরাধীরা রতনবাবুকে অপরাধী বানানোর জন্য বিভিন্নভাবে ফন্দি আটে। তারা ঠিক করে রতনবাবুকে হত্যা করে তাঁরই নামে দোষ চাপিয়ে দেবে, আর মানুষও অতি সহজে বিশ্বাস করে নেবে ব্যাপারটা। কিন্তু এর আগেই তো আমি মুকুট চুরির আসল চোরেদের ধরেই ফেলেছিলাম, তাই রতনবাবু ছিলেন আমার সন্দেহের বাইরে। প্রথম দিন রতনবাবুকে জিজ্ঞাসা করার সময় উনি শেষে কিছু একটা বলতে চাইছিলেন। ব্যাপারটা জানাজানি হলে অপরাধীরা পালাতে পারে, এই ভেবে আমি সেই সময় ওনাকে চুপ করিয়ে দিয়েছিলাম। ওই দিনই আমি খিদিরপুরে ওনার জন্য অপেক্ষা করছিলাম ব্যাপারটা জানার জন্য। কিন্তু শেষে আমার কাছে ওসিবাবু ফোন করে বললেন রতনবাবু আত্মহত্যা করেছেন। তখনই আমি বুঝে গিয়েছিলাম এটা আত্মহত্যা নয়, এটা একটা পরিকল্পনা মাফিক খুন। আর অপরাধী যে সম্ভবত ওই মুকুটের সঙ্গে জড়িত এটা পরিষ্কার। এই জন্যই আমি ওসিবাবুকে বলে দিয়েছিলাম বডির গায়ে যেন কেউ হাত না দেয়। প্রথমেই আমি ওই জন্য বডিটা খুব যত্ন নিয়ে দেখতে থাকি যে এটা আত্মহত্যা না খুন। তখনই গলার কাছে ওই জমাট বাঁধা রক্ত আমার চোখে পড়ে। আমি তখন নিশ্চিত হয়ে যাই যে এটা খুন। আমার সন্দেহ ছিল নিশ্চয়ই ওনার বডি থেকে এই হত্যার রহস্য সম্পর্কে কিছু গোপন তথ্য পাওয়া যাবে, আর হলেও তাই। আপনাদের অজান্তেই আমি ওনার পকেটে হাত দিয়ে একটা চিরকুট পেয়ে গিয়েছিলাম। এই হলো সেই চিরকুট। এই বলে সোমনাথ ওসিবাবুর হাতে চিরকুটটা দিল। দেখুন সোমনাথবাবু, চুরির ব্যাপারে আমি দেবুকে সন্দেহ করি। মুকুট চুরির দিন রাতে আমি দেবুকে রায়বাবুর ঘরের আশেপাশে ঘুরতে দেখেছি। এছাড়া এই মুকুট নিয়ে বন্ধুদের সাথে ওকে ফোনে কথা বলতেও শুনেছি। সোমনাথবাবু, আপনি দয়া করে ওর প্রতি একটু লক্ষ্য রাখবেন। ব্যাপারটা চিঠির মাধ্যমে জানালাম, কিছু মনে করবেন না। ইতি রতন। সম্ভবত রতনবাবু এই চিঠিটা আমাকে সেদিন দেবে বলেই লিখে নিজের পকেটে রেখেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে নিজের জীবনটাই দিয়ে দিতে হলো। ওই দিন রাতে অপরাধীরা একটা আলোচনা সভা করবে এটা আমি নিশ্চিত ছিলাম, কারণ দেবু বাড়ির দারোয়ানকে 2000 টাকা দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। এটা দারোয়ানকে ফোন করে আমি জেনেছি। তাই সময় নষ্ট না করে রাত 12টার আগেই পটলাকে সাথে নিয়ে রায়বাড়ির বাইরে ঝোপের ধারে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণের মধ্যেই বাকি 3 জন বন্ধু এসে হাজির। প্রথমে ওদের মুখ দেখতে না পেলেও পরে হল ঘরের আলোতে ওদের মুখ পরিষ্কার দেখতে পেয়েছিলাম।
ওরা শেষে সিদ্ধান্ত করে মুকুটটা পুনরায় রায়বাবুর বাড়ির আলমারির মধ্যে রেখে দিয়ে আসবে। মুকুটটা খুঁজে পেলে কেসটা অতটা জোরদার হবে না, এটাই ওদের ধারণা হয়েছিল। শেষে ওরা সেই মহামূল্যবান মুকুটটা রায়বাবুর আলমারির মধ্যে আগের জায়গাতে রেখে এসছে। ওসিবাবু, ওই জন্যই আমি আপনাকে সকালে রায়বাবুর ঘরটা সিল করতে বলেছিলাম। সব মিথ্যে কথা। বাছাধন, পটলার মোবাইলে কাল রাতে সমস্ত কিছুই ভিডিও করা আছে। প্রমাণ করব বলেই তো কাল তোমাদের ফলো করেছিলাম। খিরে পটলা, তাই তো? একদম। এই নিন স্যার কাল রাতের ভিডিও। হঠাৎ দেবু বন্ধু কুঁচিয়ে ধরল। খবরদার, আমি না যাওয়া অবধি কেউ এক পা বাড়াবে না। বাছাধন, এই ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। তোমাদের গেটের বাইরে 5 জন পুলিশ পাহারা দিচ্ছে। পালানোর সমস্ত রাস্তা বন্ধ। পটলা এক লাফে দেবুর সামনে পড়ল, তারপর হাতটা পিছন দিয়ে পেঁচিয়ে বন্দুকটা কেড়ে নিল। ওসিবাবু দেবুকে অ্যারেস্ট করলেন, আর বাকি 3 জনকে দেবুই খুঁজে দেবে পুলিশের রুলের ঘা খেলে। তারপর সবার সামনে রায়বাবুর ঘরের আলমারি খোলা হলো। পাওয়া গেল সেই বিখ্যাত মহামূল্যবান মুকুট। পটলা হা করে সেই মুকুটের দিকে তাকিয়ে রইল। শুনছিলেন সন্তু সাধুখার কলমে মুকুট রহস্য। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল বাক্যবাগীশ, মৃন্ময়, জয়, মৌসুমী, সুদীপ্ত, জয় দাস, ঋতম, দিগন্ত, আয়ুষী ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।